নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজেটের শুল্ক কাঠামো যৌক্তিক করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। ডক্টর মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। সাধারণত বাজেটের আগে যখন বাজেট প্রণয়ন করা হয়, এনবিআর যে ধরনের কর কাঠামো করে নিশ্চয়ই সেটি খেয়াল রাখা হয় যাতে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা যায় কিনা। এই বিষয়ে সাধারণত এনবিআরের কীভাবে এই কাজটি করে থাকে, নিশ্চয়ই মন্ত্রণালয় থেকে এক ধরনের পরামর্শ তো আসে, তাই না? অ্যাকচুয়ালি রেভিনিউ বা শুল্ক হার কমিয়ে দিলে তার সুফল যদি ক্রেতারা পায়, তাহলে এই রেভিনিউ স্যাক্রিফাইস করতে অসুবিধা নেই। বাণিজ্য মন্ত্রণালয় এটা নিশ্চিত করতে পারবেন কিনা যে তারা বাজার নিয়ন্ত্রণ করবেন এমন ভাবে যাতে এই ঠিক যত পার্সেন্ট রেভিনিউ বা শুল্ক হার হ্রাস করা হলো ঠিক ততটা বেনিফিট ভোক্তারা পাবেন। নইলে ওই জনগণের ক্রয় ক্ষমতা বা জনগণের সুবিধার কথা বলে আমি একদিকে রেভিনিউ স্যাক্রিফাইস করব, আবার ওদিকে দেখা যাবে বাজারের মূল্য সেইভাবেই থেকে যাবে। তাহলে এই মাঝখানের এই পয়সাটা কারা নিয়ে যাচ্ছে, এটা বাণিজ্য মন্ত্রণালয়কে সুনিশ্চিত করতে হবে। কারণ তা না হলে পর বিষয়টা ওই আম যাবে সালাও যাবে, দুই টাইপের একটা পরিস্থিতি হবে। এটা নিশ্চিত করতে হবে বাজার ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা, নিশ্চিত করতে পারবেন কিনা। অর্থাৎ আমি যদি কোনো একটা পণ্যে 5% বলতে 25 টাকা যদি ছাড় দেই, ডাইরেক্ট ক্রেতারা 25 টাকা কম মূল্যে সে জিনিসটি পাবেন। এটা যদি নিশ্চিত না করা যায়, তাহলে ওই ক্রেতারই রাজস্ব স্বার্থ ভুলুণ্ঠিত হয়েছে বলে মনে হবে। আরেকটি প্রশ্ন, সাধারণত বাজেটের সময় দেখা যায় যে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে পক্ষ থেকে বলা হয় সবাই তাদের নিজস্ব ক্ষেত্রে শুল্ক কমানোর একটা অনুরোধ করে থাকে। এখন একই সাথে আপনি বলছিলেন যে এনবিআর এর জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে তাকে তো রাজস্ব আদায় করতে হবে। এই জাতীয় ক্ষেত্রে এনবিআর আসলে কোন জিনিসটা মাথায় রাখে, আমি যদি বলি কিভাবে ব্যালেন্স রক্ষা করে? না, সেটাই তো বলছি, ওইটাই যে এনবিআর অবশ্যই অবশ্যই জিনিসপত্রের দাম বা ভোক্তার সুবিধা হোক, একটা রেগুলেটরি প্রতিষ্ঠান হিসেবে সে এটা অস্বীকার করে না, করা যেতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি রেভিনিউ স্যাক্রিফাইস করলাম, নিলাম না রেভিনিউ, কিন্তু সেই রেভিনিউ যদি সেই বেনিফিটটা যদি ক্রেতা না পায়, সেটা যদি নিশ্চিত না হয়, তাহলে আমার রেভিনিউ লস গেল, ওদিকে আমি যে উদ্দেশ্যে করলাম এই ছাড়টা দিলাম সেইটার কোনো নিশ্চয়তা পাওয়া গেল না, সেইটার ফলাফল ক্রেতারা পেল না। এই জায়গাটায় রেভিনিউ কমানোর দাবি আজকের না, মানে ডিউটি কমানোর দাবি আজকের না, এটা সবসময় করা হয়। কিন্তু গত বছরের আগের বছর মাননীয় হাইকোর্ট থেকে পর্যন্ত একটা রুলিং দিয়েছিল, অবজারভেশন দিয়েছিল যে ঠিক যে পরিমাণ ভ্যাট বা যা কমানো হচ্ছে বাজারে ঠিক তার প্রতিফলন নিশ্চিত হয়েছে কিনা এটা জানা দরকার, জানতে চেয়েছিল তারা। আপাতদৃষ্টিতে হয়তো বলা যেতেই পারে যে সাম্প্রতিক সময় বিভিন্ন পণ্যের শুল্ক কিন্তু কমানো হয়েছিল, তাতে হয়তো কোনো ইতিবাচক প্রভাব পড়েনি নিত্যপণ্যের দামের ক্ষেত্রে। তাহলে সংকটটা আসলে কোথায়? না, সেটাই তো কারণ। আমি বরং মনে করি রেভিনিউ, ভ্যাট, ইনডাইরেক্ট ট্যাক্স সকলেই এমনি দিচ্ছে, ওই যে তার সাথে দিয়ে দিচ্ছে, এটা দিক। সরকার এটার সঠিকভাবে পাচ্ছে কিনা, ওই যে সেই মধ্যবর্তী সত্য যারা মূল উৎপাদনের সময় সবসময় যারা এটাকে ইয়ে করছেন করে, যারা ওই জিনিসপত্রের দামকে গ্রাস রুট লেভেলে পৌঁছাই দিচ্ছেন, গ্রাস রুট লেভেলের লোকেরা বলছে যে আমার সাপ্লাই নাই, আমাকে এই দামে দেওয়া হচ্ছে। তাহলে যিনি ওইটাকে দিচ্ছেন তার কাছ থেকে এই পয়সাটা সরকার সরবরাহ যদি নিশ্চিত করা যায়, তাহলে হয়তো দামটা আসলে কমে আসতে পারে। আমাকে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।